সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন যে পাক ভারত উত্তেজনাকে কেন্দ্র করে এই দক্ষিণ এশিয়ায় একটি আহ, গরম পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। যে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আমরা জানি যে পাক ভারত যুদ্ধ যুদ্ধ একটা ভাব, অর্থাৎ এই দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা উত্তেজনাপূর্ণ। তো সেই বিষয়টিকে নিয়ে আমরা একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের সাথে আজকে আছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান। জগলুল আহসান, আপনাকে আমাদের এই ভিওডি বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ভিওডির দর্শকদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে যে টপিকটা আপনারা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে, তো সেটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এ ব্যাপারে কথা বলতে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আবার। আমরা আলোচনা শুরু করছি। আসলে আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এই ভৌগোলিক যে ভূ রাজনৈতিক যে বিষয়গুলো ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে, আমরা জানি যে সেইখানে এই যে সংঘাত বা এই যে সংঘাতময় পরিস্থিতি, এটি কিন্তু নতুন নয়, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। এমন পরিস্থিতিতে আসলে যুদ্ধ কি একটা সার্বিক, মানে বড় ধরনের যুদ্ধ কি হওয়ার সম্ভাবনা আছে? অনেকে মনে করছেন যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, মানে বড় ধরনের পারমাণবিক যুদ্ধ। যেটা যুদ্ধ তো চলছে, কিন্তু এই পারমাণবিক যুদ্ধ কি রূপ নিবে, এরকম কি এটা আশঙ্কা করছেন, নাকি আপনি কি মনে করেন? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দুটো বলেছেন। একটা হচ্ছে যে যুদ্ধ কি সার্বিক যুদ্ধ বা টোটাল ওয়ার যেটাকে বলে সেরকম যুদ্ধ হবে কি না, আর একটা হচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে এটা মোড় নিতে পারে কিনা। তো যুদ্ধ সম্পর্কে বললে প্রথমেই আমি আগেই বলছি না, আমি পুরো বিশ্লেষণটা বলার পরে আমি বলবো যুদ্ধ হবে কি হবে না। তো যুদ্ধ কিন্তু এখন তার চতুর্থ প্রজন্মে আছে। প্রথম প্রজন্মের যুদ্ধ ছিল নেপোলিয়নিক ওয়ার, যখন একটা মাঠের ভিতরে তীর, বল্লম, ধনুক এগুলো নিয়ে লোকজন দাঁড়াতো এবং সকালে দাঁড়াতো, বিকালের মধ্যে ডিসিশন হয়ে যেত, এবং অস্ত্র ছিল মেকানিক্যাল ফোর্স দ্বারা পরিচালিত, তীর, ধনুক, বল্লম এবং ক্যাটাপাল্ট ওগুলো। এটা ছিল প্রথম প্রজন্মের যুদ্ধ। দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ হচ্ছে গান পাউডার আবিষ্কারের পরে, যখন ট্রেঞ্চ ওয়ারফেয়ার শুরু হয় এবং ডিলেইং পাওয়ার আর্মির বেড়ে যায় এবং মাসের পর মাস, বছরের পর বছর এরকম যুদ্ধ হয়, যেটা প্রথম বিশ্বযুদ্ধে আপনারা দেখেছেন বা আমরা দেখেছি। এরপর আসে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যেটা হচ্ছে যুদ্ধের তৃতীয় প্রজন্ম, যেখানে এয়ারলাইন ব্যাটল বা মোবিলিটি বা ম্যানুভার ওয়ারফেয়ার, যেখানে যখন ট্যাঙ্ক আসে, বিমান আসে, তো এগুলোর মাধ্যমে যে যুদ্ধটা হয়, গতিই ছিল সেই যুদ্ধের প্রধান নিয়ামক। তো সেটা হচ্ছে থার্ড জেনারেশন ওয়ারফেয়ার বা তৃতীয় প্রজন্মের যুদ্ধ, এবং এটা শেষ হয় কিন্তু পারমাণবিক বোমা আঘাতের মাধ্যমে। হিরোশিমা এবং নাগাসাকিতে আপনার পারমাণবিক বোমা ফেলার পরে এই যুদ্ধটা থেমে যায়, কারণ এর মাধ্যমে মানুষ দেখতে পায় যে যুদ্ধের ভয়াবহতা কি ভয়ঙ্কর হতে পারে পারমাণবিক এই অস্ত্রের মাধ্যমে। তো এরপরে যে যুদ্ধটা আসে সেটা কিন্তু অন্য ধরনের যুদ্ধ, যেমন ধরেন কোল্ড ওয়ার হয়েছে ইউএসএ এবং আমেরিকার মধ্যে। কোল্ড ওয়ার কিন্তু রাশিয়ান এবং ইউএস আর্মি করেনি, করেছে কেজিবি এবং সিআই। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে সেই ফলো দ্য মস্কো বা ডাউন টু গোর্কি পার্ক যে গানটা আছে, উইন্ড অফ চেঞ্জ, এটাও নাকি সিআইয়ের লেখা। এবং এই যুদ্ধটা কিভাবে হয়েছে দেখেন, এই যুদ্ধটা কিন্তু আর্মির মাধ্যমে না হয়ে একটা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে রাশিয়ার ভেতরে যে অসন্তোষ ছিল, মুক্তবাজার অর্থনীতির জন্য মানুষের আকাঙ্ক্ষা বা কমিউনিজমের হীনতার জন্য যে অসন্তোষ, সেটাকে উস্কে দেওয়া হয়েছে এবং ইন্টারনালি একটা সুপার পাওয়ারকে ডিস্ট্রয় করা হয়েছে, এবং সেটা করা হয়েছে উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট। তো এটাই হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ। এটা এসেছে হচ্ছে আরও দুটো বাস্তবতা থেকে। আপনি দেখেন সেই সময় কোল্ড ওয়ারের সময়ে আফগানিস্তানে রাশিয়া ঢুকেছিল সুপার পাওয়ার, কিন্তু থাকতে পারেনি, চলে আসতে হয়েছে। এবং আফগানিস্তানেও ঢুকেছিল আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু থাকতে পারেনি।
কারণ আধুনিক বিশ্বে আপনি ওই আগের মতো কলোনিয়ালিজমের মতো আপনি গেলেন দখল করে নিলেন সেটা কিন্তু হবে না। আন্তর্জাতিক সংস্থা হয়েছে, মানুষের সচেতনতা বেড়েছে, মানুষ প্রতিরোধ করে এখন, তাই না? তো এই কারণে এখন যুদ্ধে আপনি অকুপেশন অফ দ্য গ্রাউন্ড হয়, কিন্তু উইন হয় না। যুদ্ধের সূত্রে যেটা বলে উইন হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। আপনি যদি সেই দেশ এবং দেশের জনগণ এবং সরকারের প্রতি আপনি আপনার ইচ্ছাটাকে চাপিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার ভিক্টরি হয়েছে। কাজেই এখন কিন্তু সেই ভিক্টরিটা অ্যাবসোলুট ভিক্টরি যেটা বোঝায় সেটা হয় না। এই জন্য যুদ্ধ এখন লাস্ট মিনিটস হয়ে গেছে। তার চেয়ে এই ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, কোল্ড ওয়ারের মতো ইন্টেলিজেন্স উইংয়ে, যেটা গত 15 বছর ইন্ডিয়া আমাদের এগেনস্টে করেছে, আপনি দেখেন কি করেছে। এদেশে আওয়ামী লীগ বা তার একটা পাপেট সরকারকে এখানে রাখবে, এর জন্য তারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, পলিটিক্যাল পার্টিগুলোকে ধ্বংস করেছে। দেখেন আমাদের বিএনপির দেশ নেত্রীকে জেলে প্রেরণ করেছে এবং আমাদের তারুণ্য নেতা তারেক জিয়া সাহেবকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। সো বিএনপির কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে বা বিএনপির নেতৃত্বকে শূন্য করেছে। জামাতকে নেতৃত্বকে ফাঁসি দিয়ে দিয়েছে। এরশাদ পরবর্তী জাতীয় পার্টি ধরেন মঞ্জুর কেস দিয়ে তাকে নিয়ন্ত্রণ করেছে। সো পলিটিক্যাল পার্টিগুলোকে এভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপরে ধরেন আর্মিতে বিজিবি কেস, তারপরে বিভিন্ন ঘটনা, বোমা বাস্ট এবং খুন এবং পরবর্তীতে একটা কুয়ের সাজিয়ে আমাদের মতো 64 জন অফিসারকে নিউট্রালাইজ করা হয়েছে, যাতে যারা ভারতের বিরুদ্ধে বা রয়ের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। তো আমি দুটো এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার বললাম। তো ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ারে যেটা হয় যে একটা দেশের ভেতরে তার সমস্ত ভালনারেটিভ বা ফল্ট লাইনগুলোকে এক্সপ্লয়েট করে এমন একটা সিচুয়েশন করা হয় যাতে সেই দেশ থেকে যুদ্ধ করে আপনি যে সুবিধাগুলো পেতেন সেই সুবিধাগুলো যুদ্ধ না করে নিয়ে যাওয়া, যেটা ইন্ডিয়া গত 17 বছরে আমাদের দেশে করেছে। আর কয়েকটা দিন থাকলে হয়তো বা আমরা করদরাজ্য হয়ে যেতাম কিনা সেটা নিয়ে আমি অনেক সময় চিন্তিত হই। পাকিস্তানে সম্ভব, রাইট, সেই পয়েন্টটাতে আসছি। এখন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধের যে অবজেক্টিভ, এই বোমা বা এই বিমান আক্রমণের চেয়ে ইন্ডিয়া যদি পাকিস্তানের পাঞ্জাবকে সেপারেট করে দিতে পারে আর পাকিস্তান যেটা ট্রাই করে 7 সিস্টারকে আলাদা করে দিতে পারে, তাহলে কিন্তু এই যে যুদ্ধ যেটা হচ্ছে, বিমান অ্যাটাক বা মিসাইল অ্যাটাক, এগুলোর চেয়ে কিন্তু সেই জিনিসটা আরও বেশি ক্ষতি করবে এবং তাদের দুজনের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কিন্তু সেটাই। এই কারণে আধুনিক বিশ্বে যুদ্ধ কমে গেছে। আপনি 1900 থেকে 1948 সাল পর্যন্ত টোটাল ওয়ার আছে 64টা, কিন্তু 1948 সালের পরে আপনি দেখেন রেগুলার ওয়ার মাত্র হাতে গোনা 11টা। তো কাজেই যুদ্ধের যে ফিজিক্যাল যে যুদ্ধ সেটা কমে গেছে। তো সেই হিসাবে আমি বলবো যে এটা কি আরও টোটাল ওয়ারে এসকেলেট করবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে এবং সম্ভবত এটা করবে না। আর ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার যেটা বললাম সেটা যদি তাদের অবজেক্টিভ হয় তাহলে তারা এটা একটা লিমিটেড ওয়ার বা ডিসএঙ্গেজ ফর্ম অফ ওয়ার যেটাকে বলে, মানে ডাইরেক্ট ফোর্স কনফ্রন্টেশন না করে বিমান আক্রমণ বা মিসাইল আক্রমণের মাধ্যমে করা। তো আপনার প্রথম অংশটার জবাব আমি দিয়েছি যে এটা ওরকম টোটাল ওয়ার হিসাবে, টোটাল ওয়ার মানে হচ্ছে একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে যখন তার সমস্ত এলিমেন্ট নিয়ে নামে সেটা হচ্ছে টোটাল ওয়ার। এটা লিমিটেড ওয়ার বা একটা বর্ডার রিলেটেড স্কিমিশেস বা সেটা বলতে পারেন। পরের প্রশ্নে আসি, পারমাণবিক যুদ্ধ এটা টার্ন করবে পসিবিলিটি আছে কিনা। বিভিন্ন সময় আমরা দেখছি যে পাকিস্তান এবং ইন্ডিয়া পারমাণবিক শক্তিধর দেশ। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই পারমাণবিক অস্ত্রটাই হচ্ছে একমাত্র অস্ত্র যেটা মানুষ প্রথমবার ব্যবহারের পর 80 ইয়ার্স যাবৎ দ্বিতীয়বার ব্যবহার করেনি, কারণ মানুষ এটার ভয়াবহতা সম্পর্কে অবগত। এই পারমাণবিক বোমা শুধু যে ইন্ডিয়া যদি পাকিস্তানের পারমাণবিক বোমা লঞ্চ করে শুধু পাকিস্তানের ক্ষতি হবে না, রেসিডুয়াল ইফেক্ট আছে, যেটা ভারতেও সেটা ইফেক্ট পড়বে, বাংলাদেশেও পড়বে, রিজিওনাল সব দেশে পড়বে। এবং জাপানে এখন পর্যন্ত বাচ্চাও বিকলাঙ্গ হয় সেই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা। তো এই জন্যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ হয় না। আপনি দেখেন আগে ইংল্যান্ড ফ্রান্স 100 বছর যুদ্ধ করেছে, কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার পরে তাদের ভিতরে টোটাল ওয়ার হয়নি। এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও কিন্তু মোটামুটি 65 বলেন একটা বড় ধরনের যুদ্ধ হয়েছে। এরপরে কিন্তু যা হয়েছে সেটা হচ্ছে আপনার লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, সেটাই বলতে পারেন। তো পারমাণবিক যুদ্ধে যাবে কিনা সেটা সম্পর্কেও আমি যেহেতু বললাম যে ডাটা অনুযায়ী আপনি 80 বছর যাবত এটা সেকেন্ড টাইম ব্যবহার হয়নি,
তো এটা যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম, এবং যেটা আমি মনে করি যে এটা হয়তো কিছুদিনের মধ্যে এটা এই কিছু কনফ্লিক্ট হবে, ডিসএঙ্গেজ ফর্ম অফ অ্যাটাক হবে, এবং তারপরে থেমে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন যেহেতু ইন্টারন্যাশনাল কানেকশনগুলো খুবই স্ট্রং, একটা দেশের দুইটা দেশের মধ্যে যুদ্ধ কিন্তু তাদের দুটো ইন্টারনাল ফ্যাক্টরের উপরেই শুধু ডিপেন্ড করে না, রিজিওনাল এবং গ্লোবাল ফ্যাক্টর আছে, এখানে পাওয়ার ইকুয়েশন আছে। পাকিস্তানের সাথে চায়নার একটা স্ট্রং কানেকশন আছে, আবার ইন্ডিয়ার সাথে ইউএসের স্ট্রং কানেকশন আছে। সো এই পারমাণবিক বোমা আঘাত হলে কিন্তু চায়নাতেও এফেক্ট হবে, তাই না? তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর এবং অর্গানাইজেশনগুলো আছে যারা ইন্টারভিউ করবে, এবং এটা একটা নিয়ন্ত্রণের পর্যায়ে চলে আসবে বলে আমার ধারণা। প্রাথমিকভাবে যে প্রথমে যে ঘটনাটি ঘটে কাশ্মীরে, যে পহেলগাঁওয়ে যে ঘটনাটি ঘটে, যে ওখানে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয় এবং 38 জন বা তার বেশি আহত হয়, সেই ঘটনার পরে আসলে আন্তর্জাতিক যে মহল, আন্তর্জাতিক বিশ্ব, যারা ভারত পাকিস্তানের সাথে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যারা শরিক রয়েছে, এরা কি পারতেন না এই বিষয়টাকে, তারা কি পারতো না এই বিষয়টাকে, মানে যাতে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, আসলে যুদ্ধতে তো কারোর লাভ নেই, ক্ষতি তো সবার, দুপক্ষেরই ক্ষতি। সুতরাং সেখানে কি অবশ্যই জাতিসংঘ আমেরিকা পদক্ষেপ নিতে পারতো না যাতে পরবর্তীতে ঘটনা না ঘটে, বা এশিয়ান রিজিওনাল পাওয়ার যারা কথা আছে বলছিল পাকিস্তান, হ্যাঁ, এবং আপনার গ্লোবাল পাওয়ার ইউএসএ আছে, ইউএসএর স্বার্থ এই এশিয়ান জোনে আছে, তো তারা এখানে ইন্টারফেয়ার করতে পারতো, এবং তারা এটা ইফেক্টিভলি কোনো একটা ব্যবস্থা নিয়ে এই যে বিমান হামলাটা হয়েছে এটা হয়তো বন্ধ করতে পারত। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু প্রথমবারের মতো ঘটনা না, কাশ্মীরে এরকম আরেকবার হয়েছিল, কার্গিল যুদ্ধ 19 সালে যেটা। তো যেটা হচ্ছে যে এই লস্করি তৈয়বা বা জৈশ-ই মোহাম্মদ এরকম যে গ্রুপগুলো আছে যারা নন স্টেট অ্যাক্টর, তাদের উপর কিন্তু রাষ্ট্রের যে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সেটা কিন্তু বলা যাবে না। তো ইন্ডিয়া যে ব্লেমটা করে যে এগুলো পাকিস্তান নিয়ন্ত্রিত, এবং পাকিস্তান তাদের কিন্তু একটা প্রক্সি ওয়ার করে। তো ঠিক আছে, যেহেতু ইসলামিক একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু লস্করি তৈয়বা বলেন বা জৈশ-ই মোহাম্মদ বলেন বা ইসলামিক রিলিজিয়াস এক্সট্রিমিজম যে সমস্ত দলগুলো আছে, তারা কিন্তু শুধু দেশের উপর ডিপেন্ডেন্ট না, তাদের আইডিওলজিটা হচ্ছে রিলিজিয়াস একটা আইডিওলজি। তো সেক্ষেত্রে তারা নিজেরা এখানে মানে যুদ্ধ করে মারা গেলে শহীদ হবে, এই ধরনের একটা চেতনা তাদের ভিতরে কাজ করে, যে চেতনার কারণেই তারা এই ঘটনাগুলো ঘটায়। তো এই যে নন স্টেট অ্যাক্টরগুলো আছে সেগুলোর উপরে একটা নিয়ন্ত্রণের জন্য আপনি ধরেন যে রিজিওনাল একটা ফোরাম বা সিকিউরিটি ফোরাম এই কাজগুলো করতে পারে। তাদের সাথে যে আলোচনা হয় না এমন কিন্তু না, এই সমস্ত আল কায়দার সাথে আলোচনা হয়েছে। তারপরে আপনি ধরেন যে আলজেরিয়ার যে নন স্টেট অ্যাক্টরগুলো ছিল তাদের সাথে আলোচনা হয়েছে। তো এদের সাথে আলোচনা নিয়ে এদেরকে একটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে বলে আমি মনে করি। তো সেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং নিরপেক্ষ অর্গানাইজেশন যারা, তারা এখানে বড় ভূমিকা রাখতে পারে ইন্ডিয়া এবং পাকিস্তানের চেয়ে। আরেকটা বিষয় আমার মিস্টার জহুরুল হাসান, আমার জানার খুব ইচ্ছে, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় থেকে আমি আসলে সত্যি কথা বলতে নিরাপত্তা বিশ্লেষকদের মুখোমুখি খুব একটা হয়নি, যে কারণে আপনাকে সামনে পেয়ে আমার এই প্রশ্নটা আসলে খুবই জরুরি আমার কাছে মনে হচ্ছে। সেটি হলো যে আমরা ইতিপূর্বেও দেখেছি যে একটি দেশ একটি সন্ত্রাসী হামলার কথা বলে তার ইন্টারনাল তার নিজস্ব রাষ্ট্রের ভেতরে একটা সন্ত্রাসী হামলা করে পার্শ্ববর্তী রাষ্ট্র বা তার শত্রু রাষ্ট্রের উপর যে হামলা, এটি আমি বলছি না যে ভারতের যে হামলাটি হয়েছে সেটি পাকিস্তান করেছে বা করেনি, এটা আমি বলছি না, কিন্তু এই যে বিষয়গুলো এবং এই বিষয়গুলো তদন্ত করা, কিংবা আসলে পাকিস্তান হামলা করেছে কিনা, পাকিস্তানের একটা সেখানে ইন্ধন আছে কিনা, এটার আসলে মানদণ্ডটা কি, এটা আসলে বিবেচনা করবে কে, বা এটার বিচার জাস্টিফিকেশন করবে কে? আপনি ইচ্ছা করলেই এটা একটা দায় দিয়ে হামলা চালাতে পারবেন? মানে আসলে রাইট, যেটা ইউএসএ করেছিল যে প্রিএমশন, হ্যাঁ, ডক্ট্রিন অফ প্রিএমশন, যে আমি যদি মনে করি যে আমার দেশের নিরাপত্তা আরেকটি দেশের ভূখণ্ডের যেখানে একটা সন্ত্রাসী দল অবস্থান করছে, বা সে দেশে যেখানে ক্ষেপণাস্ত্র বা স্থাপনা আছে, সেখানেও আমি অ্যাটাক করতে পারি। প্রিএমশন, এই প্রিএমশনে আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক সময় বলা হয় টুইন টাওয়ারে অ্যাটাক করানো হয়েছে, এবং অ্যাটাক করিয়ে এই আফগানিস্তান বা ইরাক এদের এগেনস্টে
ট্রুপস মুভ করা হয়েছে। তো এটা যদি আপনি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা যদি নিয়ন্ত্রণ বা কি আসলেই সত্য কিনা এটা বের করার জন্য ওয়ার্ল্ডে যদি কোনো সিস্টেম বা কোনো আন্তর্জাতিক সংস্থাগুলো এই দায় না নেয় বা দায়িত্ব না নেয়, তাহলে যে কেউ কিন্তু কি করবে যে একটা অ্যাটাক হলো এবং আমি আমার শত্রু দেশের উপরে বা আমার প্রতিবেশের উপর আমি আক্রমণ চালিয়ে দিলাম, এরকম ধরনের একটা প্রবণতা এটা বেড়ে যেতে পারে। কাজে আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। তো এটার জন্য কে করতে পারে? এটার জন্য আন্তর্জাতিক সংস্থা আছে, জাতিসংঘ আছে, মানবাধিকার সংস্থা আছে, অনেক ধরনের সংস্থা আছে। তারা একটা ইফেক্টিভ রোল প্লে করতে পারে, একটা রেজলিউশন পাস হতে পারে যে ধরনের অ্যাটাক হলে পরবর্তীতে আঘাত বা পাল্টা আঘাতের আগে সেই আন্তর্জাতিক সংস্থা কর্তৃক একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বলা হবে যে এটা আসলে হয়েছে কিনা। এখন কথা হচ্ছে যে সেই সংস্থাগুলো নিরপেক্ষ কিনা বা সেই সংস্থাগুলো কারো এজেন্ডা অনুযায়ী কাজ করে কিনা। তো এই ব্যাপারগুলোর ক্রিটিক্যালিটিস রয়ে যায়। বাট অবশ্যই এটা যদি কোনো একটা তৃতীয় সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা এটা স্ট্রং একটা রোল নেয়, সেক্ষেত্রে হয়তো বা এটা প্রিভেন্ট করা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এরকম যেমন কার্গিলেও একই অবস্থা হয়েছিল, এখানেও কিন্তু পেহেলগামেও একই অবস্থা হয়েছে। আসলে যুদ্ধ এটা একটা ধ্বংসাত্মক শব্দ, এটা শুনতেই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আসলে যুদ্ধ যুদ্ধে দুটি পক্ষ থাকে কিংবা দুটি দেশ থাকে, আমরা যেভাবেই দেখি না কেন মানবতাও তো একটা পক্ষ। আমরা যদি যুদ্ধ কথা সামনে মুখোমুখি দাঁড় করে, আসলে তাহলে এই যুদ্ধে আসলে কে জয়ী হয়, অস্ত্র নাকি মানবতা? বা আসলে না, অবশ্যই। তবে আবার যুদ্ধ কিন্তু সৃষ্টির প্রসব বেদনা। এবং বিশ্বে আপনি দেখেন যে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচার এবং অনেক অনিয়মকে কিন্তু যুদ্ধের মাধ্যমেই, ইভেন ইসলাম প্রতিষ্ঠা করতে আপনাকে কতগুলো যুদ্ধ করতে হয়েছে। অবশ্যই যুদ্ধ মানব সভ্যতার ডেভেলপমেন্টে, মানব সভ্যতার শান্তি এবং যেটা বলে আদর্শ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ দরকার ছিল। মধ্যযুগে তো অনেক যুদ্ধ হয়েছে, বাট ওয়ার্ল্ড এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের আর কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। তো আমরা তো এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়েছে, বিভিন্ন নর্মস হয়েছে, বিভিন্ন ফোরাম হয়েছে, সেই সমস্ত নর্মস এবং ফোরামের মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়া পাকিস্তান দুই পক্ষেই আমি যেটা বলবো যে তারা একটা আলোচনার মাধ্যমে, রিজিওনাল ফোরাম আছে, তো তার মাধ্যমে এটা সমাধান করা উচিত ছিল। যুদ্ধ, আপনার সাথে আমি একমত, যুদ্ধ যতই মানে আমি বলি যে এটা কিন্তু একটা ক্ষেত্রে যে মানবতার কথা বললেন, যেটা যে যুদ্ধে জয়ী হয় কি, যুদ্ধে পরাজিত হয় মানবতা, যুদ্ধে জয়ী হয় ধ্বংস আর কি। তো সেটাই বলবো। তো যুদ্ধ প্রিভেন্ট করার জন্য এখন যে সমস্ত আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক সংস্থা এবং বাইল্যাটারাল মিনসগুলো আছে, বিভিন্ন চুক্তি আছে, সেগুলোতে ফলব্যাক করলে আমার মনে হয় যুদ্ধের হার বা যুদ্ধের প্রবণতা কমানো যেতে পারে। এবং সেটা কিন্তু হয়েছে, যেটা বললাম আমি 1900 থেকে 1948 সাল পর্যন্ত আপনি 64টা যুদ্ধ দেখবেন, বাট 1948 পর্যন্ত হাতে গোনা যুদ্ধ 11টা মাত্র। তো সেই ক্ষেত্রে কিন্তু কমে এসেছে, এটাও আপনাকে চিন্তা করতে হবে। না, আমরা একটা ইতিবাচক সাড়া দেখতে পাচ্ছি, কেননা আজকে সংবাদে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী তারা পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন। এই যে ফোরামটা অ্যাক্টিভেট করে দাও, কারণ আপনার আমার মধ্যে যখন রাগে মারামারি হবে তখন কিন্তু থার্ড একটা পার্টি সে এসে যদি একটা স্পেস ক্রিয়েট করে দেয়, তাহলে কিন্তু তখন একটা আলোচনার স্কোপ আসে বা নেগোসিয়েশনের একটা স্পেস তৈরি হয়। সেই স্পেসটা খুব তড়িৎ এবং খুব কার্যকরীভাবে তৈরি করতে হবে। তো এটা ইউএসএ যেটা করে সেটা ভেরি গুড। এটা কার্যকর মনে হয়। এটা কি আশা করি? হ্যাঁ, অবশ্যই। না হলে তো যুদ্ধই হবে। আপনি ইভেন চায়না এখানে একটা রিজিওনাল পাওয়ার, গ্লোবাল পাওয়ার আসে। না, জাতিসংঘ বলেছে যে আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই দায় নিতে হবে পাক ভারত দুই দেশকে দায় নিতে হবে। তো এবং কারণ এই যুদ্ধ তো শুধু খালি তাদের দুইজনকে না, এই পুরা এশিয়ান রিজিয়নে একটা অস্থিরতা সৃষ্টি করবে। এবং আমাদের দেশে তো অলরেডি একটা অস্থিরতা চলতেছে, তার মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধটা আরো বেশি ফুয়েল করবে। এক্ষেত্রে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, মানে অর্থনৈতিকভাবে বলেন, অর্থনৈতিকভাবে, যদি শারীরিকভাবে, অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে আমরা পার্শ্ববর্তী একেবারে ভারতের পোলের ভেতরে, আমরা যে কারণে একটা আমাদের পাকিস্তান বা ভারতের শত্রু রাষ্ট্র যদি ভারতের একটি আক্রমণ করে, সেটির প্রভাব তো অবশ্যই পড়বে। আপনি শেয়ার বাজার দেখেন না, যেদিন বিমান অ্যাটাক হয়েছে তার সেই দিন শেয়ার বাজার তো লোয়েস্ট লেভেলে চলে গেছে।
এবং আপনি দেখেন যে বিএসএফ কতজনকে যেন পুশ করে ভিতরে পাঠিয়ে দিয়েছে। তো একটা যুদ্ধের কিন্তু পেরিফেরিয়াল কিছু ইম্প্যাক্ট থাকে। চোরাচালানি গ্রুপ আছে, বর্ডারে বিভিন্ন ধরনের নন স্টেট অ্যাক্টর আছে। তো এরাও কিন্তু তখন এই যুদ্ধের পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং টোটাল একটা ভোলাটাইল সিচুয়েশনে আরও অনেক নিরাপত্তা সংশ্লিষ্ট ভালনারেবিলিটি ইনক্রিজ করে এবং তখন আরও সাধারণ মানুষের জন্য আরও অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। আরেকটি বিষয় আমরা দেখেছি আজকে চায়না রাষ্ট্রদূত আজকে তিনি বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে চীন। আসলে এই ধরনের পরিস্থিতিতে চীন আসলে কি বার্তা দিতে যাচ্ছে এই কথার মাধ্যমে? আচ্ছা, এটার মাধ্যমে সম্ভবত এটা কি ইন্ডিয়া পাকিস্তান পরিস্থিতির ক্ষেত্রে বলেছে নাকি করিডোর অফ হিউম্যানিটি, যেটা মায়ানমারের সাথে যে করিডোরটা দেওয়া আছে এই বিষয়টা তিনি বলেছেন যে এখানে চীনের হাত নেই করিডোরের যে বিষয়টা। হ্যাঁ, করিডোরের বিষয়টাতে চীনের হাতে আবার আছে, কারণ মায়ানমার যে না, ওই আলোচনা আমরা আসবো, আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা, তো চীন তো ধরেন যে চীনের একটা অবজেক্টিভ হচ্ছে ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট করা। তো স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট করতে গেলে ওই পাশে উত্তর কোরিয়া আছে, এই পাশে মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, তাহলে ইন্ডিয়া কিন্তু চারদিক দিয়ে ঘিরে গেল। তো ইন্ডিয়ান ওশনে চায়নার একটা আধিপত্য বিস্তারের ব্যাপার আছে। ইন্ডিয়া বা চায়না এটা বিস্তার না করুক। আবার ইউএসের একটা ইন্টারেস্ট হচ্ছে চায়নাকে কন্ট্রোল করার জন্য মালাক্কা স্টেট এবং এই মায়ানমার এলাকাটা কন্ট্রোলে রাখতে হবে, কারণ চায়নার 80% অয়েল যায় হচ্ছে মালাক্কা স্টেট দিয়ে। এই স্টেটটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে চীনকে কন্ট্রোল করা যাবে, কারণ এখানে যদি ব্লকেট সৃষ্টি করা যায় তাহলে চীনকে তেল নিতে হবে কারাকোরাম হয়ে, ওই গাদার পোর্ট হয়ে, পাকিস্তানের গাদার পোর্ট হয়ে ওই দিক দিয়ে নিতে হবে। সো সেই ক্ষেত্রে চীনের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে 10%। তো চায়না তখন বিশ্ববাজারে যে তার একটা চিপ প্রোডাক্টের যে একটা আধিপত্য আছে সেটা কমে যাবে এবং তার অর্থনীতি ফল করবে। তো এখানে কিন্তু দেখেন তিনটা কম্পিটিং এন্টিটি আছে, ইন্ডিয়া, চায়না এবং ইউএস, এবং পাকিস্তানেরও এখানে স্বার্থ আছে। পাকিস্তানি বেল দিয়েই ওই সেভেন সিস্টারে যে টার্মোয়েল বা সেভেন সিস্টার আলাদা করার যে স্ট্র্যাটেজিক তাদের যে পদ্ধতিগুলো আছে এদিক দিয়ে ফলো করার চেষ্টা করে, কারণ এটা জঙ্গল রুট, হিলি রুট। তো ইউএসএ যদি এখন মানবিক করিডোরের মাধ্যমে মায়ানমারের উপর একটা কন্ট্রোল বিস্তার করতে চায়, তো চায়না তো সেক্ষেত্রে রিয়াক্ট করবেই, কারণ তখন তো চায়নার প্রাণভূমরা যেটা মালাক্কা স্টেট সেটা থ্রেটেন্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চায়না যদি বলে আমি বাংলাদেশের পক্ষে থাকবো, তো তখন ওই মানবিক করিডোর সেটা হয়তো বন্ধ করা যাবে। তো এই জন্যই হয়তো চীন এটা বলেছে। আরেকটি বিষয় যে এই যে পাক ভারত যে উত্তেজনা, এটা যদি দীর্ঘায়িত হয়, আপনি শেয়ার বাজারের কথা বলছিলেন, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে আপনার বিশ্বাসে? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক রিলেশন আছে, আপনি ইন্ডিয়ার সাথেও আছে এবং চায়নার সাথেও আছে, তাই না? এবং পার্শ্ববর্তী সব দেশের সাথে পাকিস্তানের সাথে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সো এখানে যদি একটা যুদ্ধ হয়, অস্থিরতা বিরাজ করে, তাহলে এই এক্সপোর্ট ইম্পোর্টগুলো অ্যাফেক্টেড হবে এবং অ্যাফেক্টেড হলে অবশ্যই অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়বে। সেটা মানে শুধু পাক ভারত যুদ্ধে যে তাদের দুজনের উপর ইকোনমির উপরে প্রভাব পড়বে তা না, আমাদের দেশের ইকোনমিতে একটা বিরাট প্রভাব পড়বে বিকজ অফ দিস কানেকশন, ট্রেড কানেকশন। পাকিস্তান ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে বেশি হবে? এখন পাকিস্তান ভারতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে সেটা বলতে গেলে আপনি যদি মিলিটারিলি বলেন, ইন্ডিয়া হচ্ছে চতুর্থ শক্তিশালী দেশ। পাকিস্তান আবার ধরেন যে তারা এটাও বলে যে ঘাস খেয়ে হলেও তারা পারমাণবিক বোমা বানাবে, তো তারা নিজেদের নিরাপত্তাকে প্রায়োরিটি দেয়। তো সেই ক্ষেত্রে যেহেতু ইকোনমিক্যালি পাকিস্তান একটু দুর্বল অবস্থায় আছে ইন্ডিয়ার চেয়ে, তো সেক্ষেত্রে যুদ্ধ তাকে আরও বেশি খারাপ অবস্থায় নিয়ে যাবে আমি মনে করি। এবং আপনি পাকিস্তানের পলিটিক্যাল ইনস্টিটিউটও কিন্তু মানে খুব একটা স্ট্রং না। যেমন ওয়ার্ল্ডে বলা হয় যে ইচ নেশন হ্যাজ অ্যান আর্মি, আর পাকিস্তানের ক্ষেত্রে বলা হয় পাকিস্তান আর্মি হ্যাজ এ নেশন, মানে আর্মি সেই দেশকে কন্ট্রোল করে। তো যেখানে ডেমোক্রেটিক কালচার স্ট্রং না, যেখানে ইকোনমিও তেমন স্ট্রং না, এবং গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে ইন্ডিয়ার যাই হোক তার কিন্তু একটা ডেমোক্রেটিক কালচার আছে বা একটা সিস্টেম আছে। এখনও তাদের দেশে ওই ক্ষমতা পরিবর্তন হলে কিন্তু সুন্দরভাবে আমন্ত্রণ জানানো হয়, আমাদের দেশের মতো সূক্ষ্ম কারচুপি, অদৃশ্য শক্তি এগুলো বলা হয় না। সো এবং দেখেন ইন্ডিয়াতে এখন পর্যন্ত কোনো সামরিক অভ্যুত্থান হয়নি। সো এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কিন্তু ওদের স্ট্রং।
তো সেই ক্ষেত্রে পাকিস্তানে এগুলো স্ট্রং না, কাজেই খালি যুদ্ধ করে হয়তো বা রিলিজিয়াস সেন্টিমেন্ট বা ইগোর কারণে কিছু ধ্বংসাত্মক কার্যক্রম করে বা একটা বিজয়ী হওয়ার একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে, বাট আলটিমেটলি ইন দ্য লং রান এটা ক্ষতিই হবে তাদের জন্য। আরেকটি বিষয় যে ভারত পাকিস্তান যে এই উত্তেজনার মধ্যে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে ভারতের এবং পাকিস্তানের, তাদের তাদের ভেতরেও এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে, মানে জাতিগতভাবে, আমি রাষ্ট্রীয়ভাবে বলছি না, কারণ প্রত্যেকটা সরকারের একটা পলিসি আছে। যেমন ধরুন বাংলাদেশে দুটি গ্রুপ পক্ষ বিপক্ষ হয়ে কে জিতবে, এই এখন যে সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো ভাইরাল হচ্ছে একের পর এক, এর মধ্যে কিন্তু অনেক মিথ্যা প্রচারণা হচ্ছে, মিথ্যা প্রচারণা এবং নিজেদের এক্সপেকটেশন অনুযায়ী কিছু বলে দেওয়া। যে যার আমি যে বিষয়টি আপনার সামনে তুলে ধরতে যাচ্ছি যে যার পক্ষকে জেতানোর জন্য এর মধ্যে দেখা যায়, আমি দেখলাম কয়েকটি ক্রস চেক করে যে কয়েকটি গেমের ভিডিও এর মধ্যে পুশ করা হয়েছে, কার পক্ষ জিতবে কার পক্ষ হারবে। এই যুদ্ধটা যে শুধু ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ হচ্ছে বিষয়টি কিন্তু তা না, এটা কিন্তু এক ধরনের আদর্শিক পর্যায়ে চলে যায়, আমরা দেখি। তো এটা কি এই যুদ্ধকে আরো বেশি প্রভাবিত করে কিনা, এই যে যুদ্ধ? তো এটা যেটা বলছি যে এই যে পরিস্থিতি, পার্শ্ববর্তী দেশগুলোর যে সেন্টিমেন্ট, দেশের চেয়ে জনগণের সেন্টিমেন্ট, এটার জন্য কিন্তু ভারত নিজে দায়ী। সেই নেহেরু ডক্ট্রিনে যে পলিসিটা ছিল, যেটা চাণক্য থেকে নেওয়া, যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ দ্য নেইবার্স, সে কিন্তু তার পার্শ্ববর্তী সব দেশকেই একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়। আপনি শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, মায়ানমার বলেন, নেপাল বলেন, সবার সাথে কিন্তু তার একটা হোস্টাইল রিলেশন আছে এবং সে এখানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড একটা এক্সপ্রেস করে। এবং সিকিমের ব্যাপারটা কিন্তু অন্যান্য দেশকে খুব শঙ্কিত করে। তো এই ধরনের আচরণের জন্য, যেটা আমাদের দেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বিরাজ করে, এটা কিন্তু দেখেন গত 17 বছর অবৈধভাবে তাদের নিজেদের স্বার্থে একটা দেশের জনগণের উপর একটা অবৈধ ফ্যাসিস্ট সরকারকে তারা চাপিয়ে রেখেছে, তাই না? এটাকে আমি আপনি পছন্দ করবো? করবো না। তো এই সেন্টিমেন্টটা কিন্তু তারা এগেইনস্টে আমাদের গ্রো করেছে এই কারণে, তাই না? তো নেপালেও এরকম অবস্থা আছে, একটা হিন্দু দেশ, তারপরেও কিন্তু তারা ইন্ডিয়াকে পছন্দ করে না। শ্রীলঙ্কা, সেখানে এই তামিলদের নিয়ে সে বিরাট গেম খেলেছে, তাই না? তো এই ধরনের প্রত্যেকটা দেশের সাথে পার্শ্ববর্তী যে ছোট দেশগুলো আছে, তাদেরকে সে হেল্প না করে তাদেরকে এক্সপ্লয়েট করেছে বেশি এবং তাদেরকে নিয়ন্ত্রণ করেছে বেশি, এবং তার থেকে বেশি বেশি সুবিধা যত আদায় করা যায় সেটা আদায় করার চেষ্টা করেছে। যেমন আমার দেশের ভিতর দিয়ে ট্রানজিট যাবে, কিন্তু তার দেশের ভিতর দেশে হতে দিবে না, এটা কেউ পছন্দ করবে না। এবং এই কারণে আপনি দেখেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে, যদিও অনেকে জানে যে ইন্ডিয়া চতুর্থ শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে, তারপরে কিন্তু এমন কিছু বেরোচ্ছে যে পাকিস্তানি জিতে গেছে বা পাকিস্তান ইন্ডিয়াকে ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে মানুষের সেন্টিমেন্ট বা হতাশা থেকে আসা, ইন্ডিয়ার এগেনস্টে ওরকম কিছু করতে পারছে না বলে তারা এই ধরনের একটা হতাশা থেকে এই ধরনের কিছু হ্যালুসিনেটিক বলেন বা রেটরিক বলেন, এই ধরনের চিন্তা ভাবনা করে মানুষের ঘৃণা, সেই ঘৃণা থেকে এগুলো আসে, ঠিক আছে? এবং যেটার দায়ী ভারত নিজে, আমি তো আপনাকে এক্সপ্লেন করলাম না। এরকম তো গণমাধ্যমে আমরা সংবাদ প্রচার হতে দেখেছি বিগত দিনে যে পৃথিবীতে সবচেয়ে বেশি রিউমার ছড়াচ্ছে ভারত। হ্যাঁ, সাইবার ফেয়ার চালায় তারা। ওই অনেক সময় দেখেন যে বাংলা স্বামীর ভিতরে এটা হচ্ছে ওটা হচ্ছে, বিভিন্ন ধরনের গুজব রটিয়ে দিচ্ছে, এটার মাধ্যমে একটা টার্মোইল ক্রিয়েট করা। তো এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের স্ট্র্যাটেজি তো মানুষ পছন্দ করবে না। তো এই জন্যই ভারত এই জিনিসগুলো তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের যে একটা হেজেমনিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য স্মল নেইবার্স এবং বিগ ব্রাদারলি অ্যাটিটিউড এবং শুধু মানে সুবিধা আদায় করার যে অ্যাটিটিউড, সেটা থেকে তাকে সরে আসতে হবে। কারণ তারা সুপার পাওয়ার হতে চায়, একটা রিজিওনাল পাওয়ার, সে রিজিয়নে কতটুকু স্ট্যাবিলিটি এস্টাবলিশ করতে পারছে সেটাও কিন্তু একটা কনসিডারেশন সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে, তাই না? তো সে রিজিয়নেই সে অ্যাকসেপ্টেন্সই নেই, সে সুপার পাওয়ার কীভাবে হবে? তো এই জন্য তার নিজের স্বার্থেও এটা করা দরকার বলে আমি মনে করি। আরেকটি বিষয় এটি হলো যে পাকিস্তান অনেকটা দুর্বল বিভিন্ন দিক দিয়ে, তার গণতান্ত্রিক যে ইনস্টিটিউশন আছে, আপনি সেনাবাহিনী, আপনি বললেন যেমনটি যে সেনাবাহিনী বারবার ক্ষমতায় আসছে, ইন্টারফেয়ার করছে রাজনীতিতে।
অনেকগুলো বিষয় আছে। এছাড়া পাকিস্তান অনেক ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বিভিন্ন সময় জানি। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এই যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরে আবার এটাও দেখেছি যে পাকিস্তান পুরো জাতি একটা প্ল্যাটফর্মে চলে এসেছে এবং তারা ইউনাইটেড। এমনকি ইমরান খানের যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু তিনি কারাবন্দী, তারপরও কিন্তু তার ফেসবুক পেজ থেকে তার পক্ষ হয়েই ওখানে কিন্তু মেসেজ করা হয়েছে জাতিকে যে আমরা ঐক্যবদ্ধ। মানে এটাও তো সত্যি। হ্যাঁ, এটা একটু বলি আর কি, যে আপনি শক্তিশালী হলেই যে আপনি যুদ্ধে জিতবেন সেটা তো না। আপনি তো আফগানিস্তানেও দেখেছেন এবং রাশিয়াতেও দেখেছেন, তাই না? সরি, ভিয়েতনামেও দেখেছেন। এবং যেটা বলে যে, এবং 71-এ আমাদের বাংলাদেশে দেখেন যে পাকিস্তানের মধ্যে একটা শক্তিশালী বাহিনীকে মুক্তিবাহিনী 9 মাস যুদ্ধে কী অবস্থা করে ফেলেছিল। একটা দেশের যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পপুলেশন। সো পপুলেশন যদি ইউনাইটেড হয়ে যায়, তারা যদি গ্যালভানাইজড ইন্টু এ স্ট্রং রেজিস্ট্যান্স এটা হয়ে যায়, ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ দ্য গ্রাউন্ড ইজ ডেঞ্জারাস ফর দ্য এনিমি, এরকম যদি করে ফেলতে পারে, যেটা ভিয়েতনামে করেছিল আমেরিকাদের এগেনস্টে, তাহলে যত শক্তিশালী দেশই হোক সেটা পারবে না। তো পাকিস্তানের এই রিলিজিয়াস সেন্টিমেন্ট বেস যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে বা চেতনা আছে, সেটা খুবই শক্তিশালী। কিন্তু এটা কিন্তু আপনি ধরেন যে এটার স্ট্রেংথ কিন্তু অস্ত্রের চেয়ে অনেক বেশি। যেটা বলা হয় যে ইজ নেভার দ্য ওয়েপন বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য ওয়েপন। সো আপনি অস্ত্রের পিছনে যে লোকটা থাকে, তার মোটিভেশনটা কতটুকু, তার মানে যুদ্ধে আত্মত্যাগের তার কজটা কতটুকু, সেটা যদি স্ট্রং হয় তাহলে সে সবচেয়ে শক্তিশালী ওয়েপন। তো পাকিস্তানের এই জিনিসটাতে অ্যাডভান্টেজ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়া চতুর্থ শক্তিশালী দেশ হলেও সে কি চায়না বর্ডার থেকে তার ট্রুপ সরাতে পারবে? সে কি 7 সিস্টার থেকে ট্রুপ সরাতে পারবে? কাজে ফোর্স রেশিও পাকিস্তান বর্ডারে এটা যে খুব একটা অ্যাডভান্টেজিয়াস ইন্ডিয়ার জন্য তেমন কিন্তু না। কারণ সে পাকিস্তান বর্ডার থেকে সব ট্রুপ সরাই আনতে পারবে না, 7 সিস্টার থেকেও পারবে না, ইভেন বাংলাদেশের এখান থেকেও সে পারবে না। তো কাজেই তার চারদিক দিয়ে শত্রু, সো তার ফ্রন্টও বেশি এবং তার একটা ফ্রন্টে কনসেন্ট্রেট করার শক্তিও কম। ঠিক আছে, সেই হিসাবে যে পাকিস্তান মিলিটারি একটু দুর্বল হলেও ওই যেটা বললাম যে তাদের একটা স্ট্রং ন্যাশনাল ফিলিংস আছে এবং ফোর্স রেশিওতে তারা খুব একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে যে সেটাও বলা যাবে না। ঠিক আছে, তো কাজেই যুদ্ধ হলে ইন্ডিয়া একেবারে জিতে যাবে এরকম ধরনের ভাবার কোনো কারণ নেই। আরেকটি বিষয় আমি সম্ভবত শেষ প্রশ্ন, সেটি হলো যে আমরা জানি যে পাকিস্তানের যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী গতকাল ব্রিফ করে বলেছেন যে ফোন দিয়েছেন, কি কি বিষয়ে কথা হয়েছে, তারা যুদ্ধ চান না শান্তি চায়। এটি একটি বিষয়ের পাশাপাশি আজকে দেখলাম আমরা যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে 26 বার, সম্ভবত সে সংখ্যাটা এখন 26 বার গত 1 মাসে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সরকারের বিভিন্ন মহলের সাথে বৈঠক হয়েছে। সেটি হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়, হতে পারে গোয়েন্দা সংস্থা, ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার সাথে। একদিকে ভারতের সাথে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার বৈঠক, আমরা জানি না এটি হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন। অন্যদিকে পাকিস্তানও ফোন করছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। আসলে কি মনে করছেন এই যুদ্ধের পরিস্থিতিকে দুই দেশই কি বাংলাদেশকে কাছে টানতে চাইছে? না, ধরেন যে যখন যুদ্ধ হয় তখন ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলোতে ক্লিয়ারেন্স লাগে, অ্যাসুরেন্স লাগে, এই জিনিসগুলো ছাড়া আইসোলেট কিন্তু আর বাংলাদেশকে কেন এত কাছে পেতে যাচ্ছে? বাংলাদেশের তো একটা স্ট্রং ওপিনিয়নও আছে, সেটাও তো আপনাকে ধরতে হবে ইন্টারন্যাশনাল ফোরামে বা যেখানে বলেন। হ্যাঁ, এখানে বাংলাদেশ যদি ভারতের এই অ্যাটাকটা তো ভারত আগে করেছে, সেখানে যদি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সার্ক একটা ফোরাম আছে, সেখানে যদি ইন্ডিয়ার এগেনস্টে একটা প্রস্তাব আনা হয় বা জাতিসংঘে যদি একটা অন্য দেশ যদি পাকিস্তানের পক্ষে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে একটা প্রস্তাব নিয়ে আসে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে এখানে। তো সেই জন্য দুই দেশই চাইবে, এবং বাংলাদেশ এটা নিবে কি না সেটা বাংলাদেশের ব্যাপার, এবং নেওয়াটা ঠিক হবে কি না সেটাও বাংলাদেশের ব্যাপার। তো আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বললেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যোগাযোগ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইন্ডিয়া অন্য কারো কাছে ছেড়ে দিতে পারে না। আর যে ইন্ডিয়ান ওশন স্ট্র্যাটেজি আছে সেটা অনুযায়ী বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট জিও পলিটিক্যাল ফিচার। এটা যদি ইন্ডিয়ার এগেনস্ট কোনো দেশের কাছে চলে যায়, সেটা ইন্ডিয়ার জন্য খুবই খারাপ অবস্থা। তো গত 15 বছর তারা বা 17 বছর আওয়ামী লীগকে দিয়ে যে তাদের হাত থেকে সরে যাবে না কেন? আসলে
তারা কি বাংলাদেশকে যখন থেকে গ্রিপ করেছে ভালো কিছু করতে পেরেছে? এখানে এখানে জনগণের করে পক্ষ থেকে কিছু যাবে করতে বলতে পেরেছে? আমি বোঝাচ্ছি যে গত সরকার যেটা করেছে, যা বলেছে তাই, সেটা মানে তারা চাইবে সেরকম করতে, আচ্ছা। কিন্তু এখন এরকম হয়েছে যে তাদের অ্যাকসেপ্টেন্সই নেই। Right. তো তারা চাইবে একটা নর্মাল বাইলেটারাল রিলেশনে অ্যাকসেপ্টেন্সি লেভেলে থাকা। তো সেটার জন্য তারা গোয়েন্দা কার্যক্রম, ডিপ্লোম্যাটিক কার্যক্রম, বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। করবে। কিন্তু আপনি কি মনে করেন সোলং তারা শেখ হাসিনাকে আশ্রয় দেবে? বাঙালি সেন্টিমেন্ট এটাকে সাপোর্ট, তাদের জন্য এটাকে এই এফোর্টকে সাপোর্ট করবে। সো তাদেরকে সেটা পজিটিভ হতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই বাঙালির যে সেন্টিমেন্ট ইন্ডিয়ার এগেনস্টে, তার ক্রাক্স রিজনটা কোন জায়গায়। এই যে এই দেশে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী সরকারকে 17 বছর টিকিয়ে রাখা, এটার জন্য বাঙালি কিন্তু মানে ইন্ডিয়ার উপরে পুরা যেটা বলেন যে একদম রাগান্বিত বা ক্রোধে আক্রান্ত বাঙালি সেন্টিমেন্ট। তো সেটা করতে হলে তাকে এখানে পজিটিভ এবং বিগার স্টেপ নিয়ে দেখাতে হবে, ঠিক আছে? তো কাজেই শুধু গোয়েন্দা কার্যক্রম করলে হবে না, আমার যেটা মনে হয় তাকে ভিজিবল কিছু স্টেপ নিয়ে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি সে বাংলাদেশি জনগণের যে দাবি, সেই দাবির পক্ষেই সে কাজ করছে। আসলে আপনি এক বাক্যে কিংবা 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন যে আসলে এই যে পাক ভারত একটা যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধই চলছে, এই আপনার প্রত্যাশা কি থাকবে আসলে? আমার প্রত্যাশা অবশ্যই থাকবে এখানে যুদ্ধটা বন্ধ হোক, আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সংস্থা যারা আছে তারা এটাকে ইন্টারভিন করুক। বাইল্যাটারাল লেভেলে ইন্ডিয়া, পাকিস্তান তারাও একটা মানে কী বলবো আর কি, একটা সুস্থ বা বোধ তাদের ভিতরে কাজ করুক। রিজিওনাল ফ্যাক্টর যারা আছে তারা, পার্শ্ববর্তী দেশ আমাদের মতো যারা আছে তারাও কাজ করে, সবাই মিলে এই যুদ্ধটা যাতে আর এসকেলেট না করে সেই ব্যবস্থা নিতে হবে। এবং আমি আশা করব যেটা আপনি বললেন যে এই অস্থিরতা বা এই পাল্টাপাল্টি আক্রমণ এটা বন্ধ হবে এবং এলাকায় স্থিতিশীলতা বিরাজ করবে। কারণ স্থিতিশীলতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের অর্থনৈতিক হোক, সামাজিক হোক, কালচারাল হোক, রাজনৈতিক হোক, সব দিক দিয়েই এই স্থিতিশীলতা থাকতে হবে। মিস্টার জহুরুল হাসান, আপনাকে অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে অলঙ্কৃত করেছেন এবং আপনার মূল্যবান যে বিশ্লেষণ সেটি দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো, যুদ্ধ কোনো সমাধান নয়। জহুরুল হাসান বলছিলেন যে যুদ্ধে পরাজিত হয় মানবতা। সুতরাং আমাদের সবার প্রত্যাশা থাকবে মানবতার জয় হোক, পরাজিত হোক যুদ্ধ এবং ধ্বংসের যে লীলা খেলা সেগুলো। আর পৃথিবী থেকে মানবতার যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ফিরে আসবে আরও গতিময়ভাবে, আমরা সেটি প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হব অন্য কোনো বিশেষ বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।